মৌলালির কাছে রতিকান্ত পোদ্দার নামে এক ভদ্রলোক থাকতেন। খুবই অভাবী লোক, স্ত্রী আর দুটি ছেলে মেয়ে নিয়ে দরিদ্রের সংসার। ভদ্রলোক একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। দুর্ভাগ্যবশত প্রতিষ্ঠানটি ব্যবসা গুটিয়ে অন্যত্র চলে যায়। ফলে চাকরি খুইয়ে একেবারে মাথায় হাত দিয়ে বসলেন ভদ্রলোক। একই চাকরিহীন হয়ে মন মেজাজ ঠিক ছিল না। তার ওপর স্ত্রীর গঞ্জনা শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে পড়লেন রতিকান্তবাবু। উফ, রোজ রোজ আর এইসব ভালো লাগছে না। জীবনটা কি শেষ করে দেব? আত্মহত্যা করে এই কলহ আর দুর্ভাবনার হাত থেকে রেহাই নেব আমি। এই ভেবে এক রাতে সবার অলক্ষ্যে রতিকান্তবাবু বেরিয়ে পড়লেন। কিছুটা হাঁটার পর একটা বিখ্যাত কবরস্থানে পৌঁছে গেলেন। পকেটে কাগজে মোড়ানো বিষও ছিল। হ্যাঁ, এটা খেলেই সব জ্বালার অবসান হয়ে যাবে। নিরাপদে আত্মহত্যার জন্য নির্জন এই কবরস্থানই হচ্ছে উপযুক্ত স্থান। এখানে কেউ চেঁচামেচি করবে না, বাধা দিবে না, অথচ শান্তিতে মৃত্যুর কোলে ঢলে পড়া যাবে। তখন গরমের দিন, তাই ফুটফুটে জ্যোৎস্নার আলো। রতিকান্তবাবু কবরখানায় ঢুকে চাঁদের আলোয় আলোকিত জায়গাটার ভিতরের রূপ দেখে রীতিমতো মুগ্ধ হয়ে গেলেন। চিরকাল এর বাইরে দিয়ে যাতায়াত করেছেন তিনি। ভিতরে কখনো ঢোকার প্রয়োজন মনে করেনি। আজ ভিতরে ঢুকে এক গভীর প্রশান্তিতে ভরে উঠল তার মন প্রাণ। অন্য সময় হলে কবরখানায় ঢোকার কথা সজ্ঞানে চিন্তাই করতে পারতেন না তিনি। কিন্তু মৃত্যুর জন্য যে মানুষ তৈরি, তার আবার ভয় কিসের? কবরখানায় ঢুকে এদিক সেদিক ঘুরতে ঘুরতে একেবারে দিশেহারা হয়ে পড়লেন রতিকান্তবাবু। কত বিচিত্র রকমের স্মৃতিসৌধ যে আছে তা তার ধারণারও বাইরে ছিল। অবশেষে অনেক ক্লান্ত হয়ে একটি খুব সুন্দর বড়সড় স্মৃতিসৌধের উপর বসে পড়লেন। ফুরফুর করে হাওয়া বইছে, সেই হাওয়ায় ঘুম নেমে আসে চোখে। কত মানুষ তো এর ভিতরে নিশ্চিন্তে নিদ্রা দিচ্ছে, কাজী এর ওপর শুয়ে যদি একটু ঘুমাই তো কে আর কি বলবে। এই ভেবে তিনি কবর সৌধের মসৃণ পাথরের চাতালে শুয়ে পড়লেন। কেউ কোথাও নেই, নিশ্চুপ নিঝুম চারিদিক, শুধু আগাছায় ভরা। মাঝে মাঝে দূরে শিয়ালের ডাক ভেসে আসছে। শুয়ে থাকতে থাকতে ঘুমে লুটিয়ে পড়লেন তিনি। কতক্ষণ ঘুমিয়েছিলেন খেয়াল নেই তার। হঠাৎ একজনের ধমকে ঘুম ছুটে গেল। ইডিয়েট! ধড়মড়িয়ে উঠে দেখলেন তার সামনে একজন খাঁটি ইংরেজ সাহেব দাঁড়িয়ে আছেন। রতিকান্তবাবুকে উঠে বসতে দেখে কড়া গলায় সাহেব বললেন, হোয়াট ননসেন্স ইজ দিস? গেট ডাউন! রতিকান্তবাবু সাহেবের ধমক খেয়ে কবরের চাতাল থেকে মারলেন এক লাফ। কি নাম আছে তোমার? আগে আমার নাম রতিকান্ত পোদ্দার। এত রাতে তুমি কবরখানার মধ্যে আসিয়াছ কেন? আমি ভুল করে এসেছি সাহেব, আর কখনো আসবো না। আর কখনো আসিবার সময় তুমি পাইলে তো আসিবে, আমি তোমাকে এখনই গুলি করিয়া মারিয়া দিবে। রতিকান্তবাবু আত্মহত্যা করবেন বলে এসেছিলেন, কিন্তু মৃত্যুর মুখোমুখি হয়ে ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, আমাকে এবারের মতো ক্ষমা করুন সাহেব। আমি এর আগে কখনো এখানে আসিনি, মা কালীর দিব্যি, আর কখনো আসবও না। বহু দুঃখে এসেছিলাম। পকেট থেকে কাগজে মোড়ানো বিষটা বের করে বলল, এই দেখুন, আমি এটা খেয়ে সুইসাইড করব বলে এসেছিলাম। কি ওটা? এটা বিষ। কই দেখি। রতিকান্তবাবু সাহেবের হাতে বিষটা দিতেই সাহেব সেটা ছুঁড়ে ফেলে দিল। এটা খাইলে ইঁদুর চুহা মরিবে, তুমি মরিবে কেন? দু একবার বমি করিলেই তো বাঁচিয়া উঠিবে তুমি। একদম ভেজাল চিজ আছে। ভেজাল? তবে না তো কি?
তোমরা স্বদেশীরা আসল মাল খাওয়াইবে লোককে। তা যাক, কিন্তু তুমি সুসাইড করিতে আসিয়াছিলে কেন? আমি মরিয়া যেখানে বাঁচিয়া উঠিতে চাহিতেছি, তুমি বাঁচিয়া সেখানে মরিয়া যাইতে চাহিতেছ কি কারণে? আপনি বাঁচতে চাইছেন? মানে আপনি বেঁচে নেই? তার মানে আপনি মৃত? হ্যাঁ, আমি মৃত। বাঁচিয়া থাকিলে আমি এই রাত দুপুরে তোমার সঙ্গে এখানে কি নকশা মারিতে আসিতাম? তুমি যে কবরের ওপর শুইয়া আছো, এটাই আমার কবর। ও, বুঝেছি। তা আপনি কতদিন আগে মরেছেন সাহেব? তাহা শুনিয়া তোমার লাভটা কি? তোমরা স্বদেশীরা একদিন আমাকে গুলি করিয়া মারিয়াছিলে। তা হতে পারে, তবে আমি কিন্তু স্বদেশী ফদেশী নয় সাহেব। দেশ এখন স্বাধীন হয়ে গেছে। আমি আপনাকে মারিনি, মা কালী দিব্যি। দয়া করে আমাকে ছেড়ে দিন সাহেব। ড্যাম ফুল ব্লাডি ইডিয়েট! তুমি মরিতে আসিয়াছ যদি, তো বাঁচিবার জন্য এমন ছটফট করিতেছ কেন? কান ধরিয়া উঠবস করো। স্টপ! এইবার আমাকে সত্যটা বলো তো, তুমি এইখানে মরিতে আসিয়াছিলে কেন? আমার দুঃখের কথা কি আর বলবো সাহেব। বড় কষ্টে দিন কাটছে আমার। খুব গরিব লোক আমি, তার উপর চাকরিটা খোয়ালাম। চাকরি খোয়াইলে? কেন? চুরি করিয়াছিলে না ঘুষ খাইয়াছিলে? ওসব কিছু নয় সাহেব, কোম্পানিটাই উঠে গেল। ফের মিথ্যা কথা বলিতেছ। উঠিয়া গেল না উঠাইয়া দিলে? কোনো কোম্পানি শুধু শুধু উঠিয়া যায়? যাক, তুমি তাহলে বলিতে চাও চাকরি খইয়া তুমি অসুবিধায় পড়েছ, পেট ভরিয়া খাইতে পাও না। হ্যাঁ, আমার বউ, ছেলে, মেয়ে সব আছে। আমি এখন এমনই অভাবে পড়েছি যে নিজেও খেতে পাই না, তাদেরও খেতে দিতে পারি না। এই জন্য তুমি মরিতে আসিয়াছিলে? ঠিক তাই। মরিয়া তুমি ভূত হইতে আর আকাশ হইতে খাবার পাড়িয়া উহাদের খাইতে দিতে, এই তো? হ্যাঁ। ইডিয়েট! তোমার কি ধারণা সব লোক মরিলেই ভূত হয়? জানি না সাহেব। ঠিক আছে, আমি তোমার সব কথা শুনিলাম। তোমার সুসাইড করিবার প্রয়োজন নেই। আমি তোমাকে একটা গিনি দিতেছি, তুমি এইটা লইয়া চলিয়া যাও। এইটি বিক্রি করিলে অনেক টাকা পাইবে তুমি। ওই টাকা তোমরা পেট ভরিয়া খাইয়া বাঁচিবে। টাকা ফুরাইলে তুমি আবার আসিবে আমার কাছে, আমি তোমাকে আবার গিনি দেবে। কিন্তু এই কথা তুমি কাউকে বলিবে না। যদি বলো, আমি তোমাকে মারিয়া ফেলিব। ঠিক আছে সাহেব। রতিকান্তবাবু গিনিটা পকেটে পুরে কবরখানার বাইরে বেরিয়ে এলেন। তারপরে একবার বের করে দেখলেন, কারণ তার বারবারই মনে হচ্ছিল এতক্ষণ তিনি স্বপ্ন দেখছিলেন। কিন্তু চকচকে গিনিটা তাকে স্মরণ করিয়ে দিল এতক্ষণ যা তিনি দেখেছেন তা সত্যিই। যাক, সত্যিই তাহলে স্বপ্ন নয়। রতিকান্তবাবু গিনিটা পরদিনই একটা জুয়েলারির দোকানে বিক্রি করার জন্য নিয়ে গেলেন। দোকানদার রতিকান্তবাবুর পূর্ব পরিচিত। গিনি দেখি বললেন, কি ব্যাপার রতিকান্তবাবু, এ মাল কোথায় পেলেন? কোথায় আর পাবো মশাই, আমারই ছিল। বাবা জাহাজে কাজ করতেন, সাহেবদের নেক নজরে পড়ে গিয়েছিলেন। দু একদিন ছাড়াই সাহেবরা বাবাকে দু একটা করে গিনি উপহার দিতেন। তারই কিছু কিছু জমানো ছিল, এতদিন বেচিনি। এখন অভাবের জ্বালায় বেচতে এসেছি। তা বেশ করেছেন। তবে একটা কথা, আপনার যখনই এগুলো বেচবার দরকার হবে তখন আমার দোকানেই আসবেন, কেমন? কেননা এ জিনিস আমরা দাম দিয়ে কিনলেও এগুলো আমরা নষ্ট করব না। এতদিন আপনার সঙ্গে ছিল, এবার আমার সংগ্রহে থাকবে, এই আর কি। রতিকান্তবাবু গিনি বিক্রির টাকা গৃহিণীর হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত হলেন। গৃহিণী অবাক হয়ে বললেন,
এত টাকা কোথায় পেলে তুমি? এই যে শুনলাম তোমার চাকরি নেই। চাকরি সত্যিই নেই, আপাতত ছোটখাটো কাজ একটা জুটিয়েছি, তবে দিন মানে নয়, রাতে। রাতে? কোনো খারাপ কাজ নয় তো? না, আর তা হলেও তোমার তাতে কি? তার ফল আমি ভোগ করব, তুমি তো করবে না। আমি টাকা আনবো, তুমি সংসার চালাবে। আমি কি করছি না করছি সে ব্যাপারে তুমি একদম মাথা গলিও না। গৃহিণী চুপ করে গেলেন। রতিকান্তবাবু সাহেবের কথা মতো গিনি প্রসঙ্গও তুললেন না, সাহেবের কথাও বললেন না। তবে পরদিন থেকে রোজই সন্ধ্যের পর চাকরি করতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে সুজা কবরস্থানায় চলে যেতেন এবং সাহেবের স্মৃতিসৌধ নিজে হাতে পরিষ্কার করে দিতেন। সাহেবও রোজই একবার করে দেখা দিতেন রতিকান্তবাবুকে এবং প্রয়োজনে মাঝে মধ্যে একটি করে গিনি উপহার দিতেন। এইভাবে দিন যায়। একদিন হঠাৎ গিনি বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে গেলেন রতিকান্তবাবু। দোকানদারের কারসাজিতে হোক বা অন্য কোনোভাবেই হোক, রতিকান্ত পুলিশের শিকার হলেন। পুলিশ নানাভাবে চাপ সৃষ্টি করতে লাগলেন। এগুলো চোরাই মাল না সত্যিই তোমার পিতৃপুরুষের সঞ্চিত সম্পত্তি? সত্যি করে বলো। যদি তোমার পিতৃপুরুষের সঞ্চিত সম্পত্তি হয় তাহলে তার পরিমাণ কত, সব সত্যি করে বলো। আমি আবারও বলছি, এসব চোরাই মাল নয়, সবই আমার পিতৃদত্ত ধন। এই গিনিটি ছাড়া আমার সঞ্চয়ে আর একটাও গিনি অবশিষ্ট নেই। আমাকে ছেড়ে দিন দয়া করে। পুলিশ তবুও তার কথা বিশ্বাস করল না, তাই রতিকান্তবাবুকে অ্যারেস্ট করে জেলে ভরে দিলেন। রতিকান্তবাবু অনেক কাঁদাকাটা করলেন, কিন্তু কোনো ফল হলো না তাতে। গৃহিণী এসেও হাতে পায়ে ধরলেন। দয়া করে আমার স্বামীকে ছেড়ে দিন। কিন্তু কিছুতেই কিছু হলো না। যতক্ষণ না ও সত্য কথা বলবে ততক্ষণ ওকে ছাড়া হবে না। রতিকান্তবাবুর গৃহিণী স্বামীর কাছে গিয়ে বললেন, তখনই আমার সন্দেহ হয়েছিল, নিশ্চয়ই তুমি কোনো খারাপ কাজ করছো। কেন ও কাজ করতে গেলে তুমি? রোজ সন্ধেবেলা তুমি চাকরি করতে যাওয়ার নাম করে বেরোতে আর ফিরতে রাত 12টার পর। এখন আমি কি করি? রতিকান্তবাবু তখন সাহেবের নিষেধ সত্ত্বেও সব কথা খুলে বললেন গৃহিণীকে। তুমি যেভাবেই হোক সাহেবের সঙ্গে একবার দেখা করে আমার এই বিপদের কথা জানিয়ে আসো। গৃহিণী তো ভয়ে সারা, ভয়ে আঁতকে উঠে বললেন, ওরে বাবা, কবরখানায় ঢুকে সাহেব ভূতের সাথে আমি কি করে কথা বলবো গো? একেই তো আমার ভূতের ভয়। তা অবশ্য ঠিক, তবু তুমি এক কাজ করো, আমি বরং একটা চিঠি লিখে দিচ্ছি, তুমি সেটা সাহেবের কবরের ওপর পাথর চাপা দিয়ে রেখে এসো। তবে খুব সাবধান, ভুলেও যেন কারো কাছে বলো না এই কথা। না 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 না, তা বলবো না, কিন্তু আমি সাহেবের কবর চিনবো কি করে? সেসব বলে দিচ্ছি আমি। মনে রাখবে, ওই কবরখানার সবচেয়ে বড় স্মৃতিসৌধটাই সাহেবের। তারপর রতিকান্তবাবু সাদা কাগজে নিজের বিপদের কথা লিখে দিলেন। গৃহিণীকে বুঝিয়ে দিলেন কিভাবে ওখানে যেতে হবে। রতিকান্তর গৃহিণী দিনের আলো থাকতে থাকতেই রক্ষীদের নজর এড়িয়ে ভাঙা পাঁচিলের পাশ দিয়ে কবরখানায় ঢুকে পড়লেন। তারপর রতিকান্তবাবুর কথা মতো বড় স্মৃতিসৌধটির কাছে পৌঁছালেন। ওখানে একটা পাথর চাপা দিয়ে চিঠিটা রেখে চলে এলেন। রাত তখন 1টা। থানার লকআপের ভিতরে দারোগাবাবু রতিকান্তবাবুকে জিজ্ঞাসাবাদের পর জিজ্ঞাসাবাদ করে চলেছে। বিশ্বাস করুন, আমি চুরি করিনি, এ সবই আমার পিতৃদত্ত ধন। তাছাড়া আপনারা তো আমার বাড়ি তল্লাশ করে দেখে এসেছেন, তবু কেন অবিশ্বাস করছেন আমাকে? অবিশ্বাস করার যথেষ্ট কারণ আছে বলেই করছি। এই সব দুষ্প্রাপ্য গিনিগুলি আপনার পিতৃদত্ত ধন হলে আপনার এরকম দশা হতো? আপনি তাহলে ভাড়া বাড়িতে থাকতেন,
চালাকির জায়গা পাননি? রতিকান্তবাবু নীরব। সত্যই তো, কি উত্তর দিবেন? এমন সময় হঠাৎ এক কাণ্ড। রুদ্রমূর্তিতে ঝড়ের বেগে যিনি এসে সেখানে দাঁড়ালেন, তাকে দেখেই চমকে উঠলেন সকলে। দারোগা থেকে ওসি পর্যন্ত সশস্ত্র হয়ে স্যালুট করলেন তাকে। কে ইনি? পুলিশ কমিশনার? না, তিনি তো বাঙালি। তবে কি সেন্ট্রাল থেকে এসেছেন? কোনো ব্রিগেডিয়ার? তাই বা কি করে হবে? ইউনিফর্ম তো পরে আছেন উচ্চপদস্থ সার্জেন্টের। তাহলে কি অসাধারণ ব্যক্তিত্ব, কি ভয়ঙ্কর তার নীল চোখের চাহনি! খাঁটি ইংরেজ সাহেব। কে পাঠালো একে? কোথা থেকে এলেন? সাহেব চারিদিকে একবার তাকিয়ে দেখলেন। টেবিলের কাগজপত্রগুলো একটু নাড়াচাড়া করলেন। জুতো শুদ্ধ একটা পা চেয়ারের ওপর রাখলেন। তারপর টেবিলের ওপর রাখা ময়লা ছোপ পড়া কাঁচের গ্লাসটা ঘরের কোণে আছাড় মেরে বোমার মতো ফেটে পড়লেন। আমার ঘরে এরকম অবস্থা কে করিয়াছে? হু আর ইউ? স্যার, আমি বর্তমানে এই থানার ভারপ্রাপ্ত অফিসার। ইউ ব্লাডি ফুল! টেল মিস্টার টেগার্ট, ইউ আর রিয়েলি আনফিট ফর দিস পোস্ট। এই লোকটাকে তোমরা ধরিয়া রাখিয়াছ কেন? একে আমরা স্মাগলার সন্দেহ করে ধরে রেখেছি স্যার। ব্লাডি ফুল! হি ইজ এ ভেরি গুড ম্যান, আই নো হিম। যদি ভালো চাও তো তোমরা ইহাকে এখনই ছাড়িয়া দাও। বলার সঙ্গে সঙ্গেই ছেড়ে দেওয়া হলো রতিকান্তবাবুকে। লকআপ থেকে বেরিয়ে রতিকান্তবাবু বলল, থ্যাংক ইউ স্যার। ইডিয়েট! রতিকান্তবাবু সাহেবের এমন মূর্তি কখনো দেখেননি। ইউনিফর্ম পরা বদমেজাজি পুলিশ চেহারা কখনো না। তাই ধমক খেয়ে কোনো রকমে দৌড় দিল। রতিকান্তবাবু চলে যাওয়ার পর সাহেবও চলে গেলেন ঝড়ের বেগে। আর থানা শুদ্ধ লোক ভয়ে বিস্ময়ে মুখ চাওয়াচাই করতে লাগলো। সাহেব যাওয়ার আগে পুলিশের খাতায় কি যেন সব লিখে গেলেন। বিস্ময়ের ঘোর কাটলে সবাই দেখল সাহেব কিছু লিখে নিজের নাম সই করে গেছেন। ঘটনার আকস্মিকতায় সকলে এমনই সম্মোহিত হয়ে পড়েছিল যে সাহেবকে চ্যালেঞ্জ করার মতো মনোবল ছিল না কারও। যাই হোক, সে রাতে সেই অবাস্তব অভিজ্ঞতার সত্যতা যাচাই করতে গিয়ে দেখা গেল টেগার যখন পুলিশ কমিশনার ছিলেন তখন এই নামাঙ্কিত ব্যক্তি ওই থানার একজন ভারপ্রাপ্ত অফিসার ছিলেন। এবং অনুসন্ধান করে এও জানা গেল এই সাহেবটি তৎকালীন সময়ে স্বদেশীদের হাতে নিহত হয়েছিলেন। এরপর থেকে রতিকান্তবাবু সুখে দিন কাটাতে লাগলেন। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।